হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই বিষয়তে আমি আলোচনা করব বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য বাংলা মাইনর পেপার থেকে গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমি এই প্রবন্ধের পার্ট 1 নিয়ে সর্বপ্রথমেই আলোচনা করেছি, আমার প্রথম ভিডিওই ছিল এটি, এবং এখন আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নিই। তো আমি প্রথম যেটা আলোচনা করেছিলাম এখান থেকে, যে বিজ্ঞানের কাজ অপেক্ষাকৃত সরল করা, এখান থেকে আমি আলোচনা করেছিলাম। এটা আমার প্রথম ভিডিও ছিল। তো আজকে তারপরে নেক্সট পার্টটা দেখো। রাজশেখর এই বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের ভাষাও তাই অনেকাংশে সহজ ও সরল। বৈজ্ঞানিক জটিলতা ও পরিভাষাকে তিনি অনেকাংশে বাদ রেখে সাধারণের উপযোগী ভাষায় তার বক্তব্য পেশ করেছেন। নির্দিষ্ট পর্যায়ক্রমের ক্রমবিন্যাসে, কিছু ক্ষেত্রে স্বভাবসিদ্ধ পরশুরামের রসের ব্যবহার করে বৈজ্ঞানিক প্রবন্ধের ভারবহুল আলোচনায় সরসতার সঞ্চার ঘটিয়েছেন পরম স্বাতন্ত্র্যে। তো এখানে বলতে চাইছে যে রাজশেখর বসু তার এই স্বতন্ত্রের মধ্য দিয়ে যে বিজ্ঞানকে অনেক সহজ ও সরল করার দেখা হচ্ছে, এবং জটিলতা ও পরিভাষাকে তিনি অনেকাংশে বাদ রেখে সাধারণের উপযোগী ভাষায় তার বক্তব্য পেশ করেছেন নির্দিষ্ট পর্যায়ক্রমে ক্রমবিন্যাসের মাধ্যমে। কিছু ক্ষেত্রে তিনি স্বভাবসিদ্ধ পরশুরামের রম্যরসের ব্যবহার করেছেন বৈজ্ঞানিক প্রবন্ধের ভারবহুল আলোচনার সরসতা সঞ্চার ঘটিয়েছেন পরম স্বাতন্ত্র্যে। তোমাদের যদি আরও কোনো স্টাডি মেটেরিয়ালস পাশাপাশি লেগে থেকে থাকে, তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে জানাতে পারো। আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নেক্সট পার্টটা দেখো। প্রবন্ধের প্রথমাংশে এসেছে বিদ্যুৎজনিত অপবিজ্ঞানের প্রসঙ্গ। লোহা ও তামা বিদ্যুতের সুপরিবাহী ধাতু। তাছাড়া ব্যাটারিতে শুধু 2 রকম ধাতু থাকে বলে তাহা থেকে বিদ্যুৎ পাওয়া যায়। এ তথ্য সাধারণ মানুষ জানে যে বিজ্ঞানজনিত এই তথ্যের উপর নির্ভর করেই তারা বৈদ্যুতিক সালসা, বৈদ্যুতিক আংটি কিংবা অষ্টধাতুর দ্রব্যাদি নির্দ্বিধায় গ্রহণ করে এক ভ্রান্ত উপযোগিতা বলে মনে বহন করে। বিজ্ঞানের তথ্যের সঙ্গে ভ্রান্তি সংযোগে আরও অনেক বড় কুসংস্কার দৃঢ়মূল হয়ে যায়। শাস্ত্র মতে উত্তর দিকে মাথা রেখে ঘুমালে জীবের অমঙ্গল হয়। অর্থাৎ লোককথায় এ নিয়ে কিছু গল্পও প্রচলিত আছে যে শাস্ত্রকে কোনো ব্যাখ্যাযোগে কারণের সন্ধান দিতে হয় না বলেই এক্ষেত্রে একটি বৈজ্ঞানিক সংযোগ সাধনের প্রচেষ্টা হয়েছে। পৃথিবী নিজে একটি চুম্বক, একথা বিজ্ঞান সিদ্ধ। এ সূত্রেই আবর্তিত হতে শুরু করেছে একটি জটিলতা। মনে করা হয় মানুষের শরীরও চুম্বকধর্মী, তাই তার চৌম্বক শক্তি বজায় রাখতে নাকি উত্তর দিকে মাথা রাখা নিরাপদ নয়। কিন্তু দক্ষিণ দিকে ঠিক কী কারণে এই কর্মটি সম্পূর্ণ নিরাপদ, তার কোনো ব্যাখ্যা অপবিজ্ঞান দিতে অক্ষম। এই লাইনটা থেকে একটু প্রশ্ন আসার চান্স আছে, একটু ভালো করে দেখবে। প্রত্যেক প্রাণী দেহে অল্প বিস্তর ফসফরাস আছে, এবং এই মৌলটি প্রাণী দেহে যৌগিক অবস্থায় থাকে। এই ফসফরাস যখন মৌলিক অবস্থায় থাকে, তখন তা বায়ু স্পর্শ মাত্রই জ্বলে ওঠে এবং তারপরে আলোর সৃষ্টি হয়। এই ফসফরাস বিষ। বিজ্ঞানের এই তথ্যসূত্রে লোকসমাজে প্রচলিত একটি ভ্রান্তি ধারণা রয়েছে। জোনাকি শরীরে প্রচুর পরিমাণে ফসফরাস থাকার জন্য তার শরীর থেকে আলো নির্গত হয়, তাই দগ্ধ জোনাকির ধোঁয়া বিষাক্ত। রাজশেখরের এই ভ্রান্তির বিরুদ্ধে ব্যাখ্যা করে জানিয়েছেন, প্রত্যেক প্রাণী দেহে যে ফসফরাস যৌগ অবস্থায় আছে, তার মধ্যে বীজ ধর্ম নেই। বৈজ্ঞানিক অপেক্ষা এক টুকরো মাছ অনেক বেশি পরিমাণে সেই ফসফরাস বিদ্যমান। মাছ পড়া যেমন নিরাপদ, জোনাকি পড়াও তেমনই নিরাপদ। তো এখানে কবি এটাই বলেছেন যে মাছ পড়া যেমন নিরাপদ, জোনাকি পড়াও তেমনই নিরাপদ। কিছু কিছু বৈজ্ঞানিক শব্দ ও নামের মধ্যে সম্মিলনী শক্তি থাকে। সাধারণ অবৈজ্ঞানিক মানুষ সেই সব শব্দ বা নাম আয়ত্ত করে যথা ইচ্ছা ব্যবহার করে ভ্রান্তির সূচনা করে। এমনই একটি মুখরোচক শব্দ হচ্ছে গাটোপার্চ। এই গাটোপার্চ হলো রবারের মতো এক ধরনের গাছের তরুণক্ষের আঠা। এর থেকে বৈদ্যুতিক তারের আবরণ, বার্নিশ ও চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত পাত ইত্যাদি তৈরি হয়। অথচ সাধারণ মানুষ ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেম ইত্যাদি বস্তুর উপাদানকে গাটোপার্চ বলে থাকে। এটি একটি ভুল প্রয়োগ। এমনই আরেকটি ভুল প্রয়োগের শিকার হয়েছে সেলুলয়েড শব্দটি। সেলুলয়েড কাঁচের মতো স্বচ্ছ এবং এটি তৈরি হয় নাট্রিক অ্যাসিড, তুলা ইত্যাদি দ্রব্যের মিশ্রণে।
এটি দিয়ে বহু উপাদান নির্মাণ করা হয়, অথচ ভুলক্রমে সেলুলয়েড নয় এমন কৃত্রিম পদার্থ এই নামে প্রচলিত হয়ে চলেছে। রবারের সঙ্গে গন্ধকের মিশ্রণে তৈরি হয় ইবনাইট বা ভলকানাইট। এর বাংলা নাম কাঁচকড়া। এই কাঁচকড়া থেকে ফাউন্টেন পেন, চিরুনি তৈরি হয়। নকল রেশম, নকল হাতির দাঁত, নানা রকম বার্নিশ, বোতাম প্রভৃতির উপাদান ও প্রস্তুত নামের প্রণালী ভিন্ন, অথচ বাজারে সেলোফোন, ডিসকেট, গ্যালালিথ, বেকেলাইট প্রভৃতির নাম এই সমস্যার শিকার। এমনই এক ভ্রান্তিকর নাম আলপাকা শাড়ি। আলপাকা শাড়িতেই পশমের লেশ মাত্র নেই, এটি কৃত্রিম রেশমজাত শাড়ি, অথচ আলপাকা কথাটির অর্থ হচ্ছে কি পশমি কাপড়। এমনই একটি অপপ্রয়োগ ঘটে টিন শব্দটির ব্যবহারে। টিন শব্দের প্রকৃত অর্থ হলো রাং, কিন্তু রাং দেওয়া যে কোনো লোহার পাত বা সেই পাত থেকে তৈরি হওয়া আধার কিংবা ঘর ছাউনি দেওয়ার দ্রব্যকেই এখন টিন বলা হয়। এটি কোনোভাবেই শব্দটির যথার্থ ব্যবহার নয়, অথচ লোকপ্রচলিত শব্দটি আজও অক্ষুণ্ণ রয়ে গেছে। মনোবিদ্যার আঙ্গিনা থেকে প্রাপ্ত দুটি পরিভাষা শতসাক্ষী ও কমপ্লেক্স এই দুই ধরনের অপপ্রয়োগের শিকার হয়েছে। পরম বিরোধিতায় রাষ্ট্রকর সম্পর্কে প্রবন্ধে উল্লেখ করেছেন বা বলেছেন যে বিজ্ঞানীর দুর্ভাগ্য যে তিনি মাথা ঘামাইয়া যে পরিভাষা রচনা করেন, সাধারণে তা করিয়া লইয়া অপপ্রয়োগ করে এবং অবশেষে একটা বিকৃত কদর্থ প্রতিষ্ঠা লাভ করিয়া বিজ্ঞানীকে স্বাধীর কার্যুক্ত করে। তো এখানে কবি উল্লেখ করেছেন যে বিজ্ঞানের দুর্ভাগ্য যে তিনি মাথা ঘামাইয়া যে পরিভাষাকে রচনা করেন, সাধারণে তা করিয়া লইয়া অপপ্রয়োগ করে এবং অবশেষে একটা বিকৃত কদর্থ প্রতিষ্ঠা লাভ করে বিজ্ঞানীকে স্বাধীরকার কী করে চ্যুত করে বলেন। নেক্সট পার্ট, যে লেখকের বক্তব্য অনুসারে এই যে শব্দ বা পরিভাষার অপব্যবহার দিনের পর দিন ঘটে চলেছে এবং সেই ঘটে চলাটা এমনই বেশি যে তার বিরোধিতা করাও যেন কি দুষ্কর। রাজশেখর এর কারণ রূপে নির্দেশ করেছেন কাকে? অপবিজ্ঞানকে। বিজ্ঞানের লক্ষ্যই হলো জটিলকে সহজ করে তোলা। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার এই লাইন থেকে প্রশ্ন হয় যে বহু বিসদৃশ্য ব্যাপারের মধ্যে সংযোগ সন্ধান করা। বিজ্ঞান নির্ধারণ করে দুটি পৃথক ঘটনার মধ্যে অখণ্ডনীয় সম্বন্ধকে, কিন্তু সেই ঘটনাটি ঠিক কোনো হেতুবশত ঘটে তার চূড়ান্ত জবাব বিজ্ঞানের অজ্ঞতা। যেমন জড় বস্তুর পারস্পরিক আকর্ষণ দেখে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছিলেন ল অফ গ্র্যাভিটেশন। একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ল অফ গ্র্যাভিটেশন, মহাকর্ষের নিয়ম, কিন্তু এই আকর্ষণটি কেন ঘটে তার কোনো হেতুর উল্লেখ এখানে নেই। এমন একটি সহজ দৃষ্টান্ত সহযোগে তিনি বলেছেন যে মানুষ মাত্রই মরে, ইহা অবধারিত সত্য বা প্রাকৃতিক নিয়ম। মানুষের এই ধর্মের নাম হচ্ছে মরত্ব, কিন্তু মৃত্যুর কারণ আবার মরত্ব নেই। কবি এখানে একটা ভালো কথা উল্লেখ করেছেন যে মানুষ মাত্রই মরে, ইহা অবধারিত বা প্রাকৃতিক নিয়ম। মানুষের এই ধর্মের নাম মরত্ব, কিন্তু মৃত্যুর কারণ মরত্ব নয়। নেক্সট, রাজশেখর বসুর অপবিজ্ঞান নিবন্ধে ভাষা ব্যবহারের মধ্যে যেমন পর্যাপ্ত তথ্য আছে, তেমনি সাধারণ জনের অজ্ঞতা ও অন্ধ সংস্কার নিয়ে ব্রকতিক্ত আছে। পর্যাপ্ত দৃষ্টিভঙ্গিতে রাজশেখর বসু যথেষ্ট বিজ্ঞান সচেতন ও সংবেদনশীল মনের অধিকারী। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী কিংবা জগদানন্দ রায়ের সার্থক উত্তরসূরি রাজশেখর বসু রচনাটির প্রাসঙ্গিকতা একবিংশ শতাব্দীতেও খুব বেশি, একথা বললেও হয়তো অত্যুক্তি হয় না। সামগ্রিক বিচারে অপবিজ্ঞান প্রবন্ধটি রাজশেখর বসুর গভীর প্রজ্ঞা, মনীষা ও স্বাতন্ত্র্য ও যুক্ত চিন্তার স্মারক। তো এই ছিল আজকে তোমাদের রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধের বিস্তারিত আলোচনা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে স্কিপ না করে ভালো করে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।